তেমন কিছু না, বাবার কথাই ভাবছি। কোথায় যাচ্ছি আমরা? কথাটা বলেই বাইরের দৃষ্টি নিক্ষেপ করল উষা। ভ্রুকুচকে আশপাশ দেখল তীক্ষ্ণ দৃষ্টিতে। বিস্ময় নিয়ে বলল। গাজীপুরের দিকে কেন যাচ্ছি আমরা? সাদাব বিরক্ত হয়ে বলল। উফ উসি, এত কথা বলিস না তো। একবার যখন বলছিস সারপ্রাইজ আছে, তখন দেখ না সামনে কি হয়। এত এত কোথর কিন্তু ভালো নয়। উষা আর কিছু বলল না। এমনিতেই তার এসব ভালো লাগছে না। শুধু বড় ভাইয়ের কথা রাখতেই আশা। গত 15 থেকে 20 দিন ধরে হাসপাতাল টু বাসা দৌড়াদৌড়ি করে করে খুব ক্লান্ত হয়ে পড়েছে সে। রাতেও ঘুমাতে পারে না ঠিকঠাকভাবে। বাবার অসুস্থতার কথা বলে বড় আব্বু ছুটি এনেছিল বলে কলেজে যাওয়ারও চাপ নেই। রাস্তা খালি ছিল বিধায় ঘন্টা খানেকের মধ্যেই ওরা গাজীপুরে এসে পৌঁছালো। উষা তখন ঘুমিয়ে পড়েছিল। গাজীপুরের নামকরা একটা রিসোর্টের সামনে এসে থামে রাফিদের গাড়িটা। সাদাব সঙ্গে সঙ্গেই নেমে পড়ে গাড়ি থেকে। ঠিক তখনই সাগরের গাড়িটাও এসে থামে ওদের গাড়ির পেছনেই। সাদাব এগিয়ে যায় ভাইয়ের গাড়ির দিকে। এখন কি করবে? ও তো ঘুমিয়ে গিয়েছে। সাগর সাদাফের কথা শুনে চমৎকার করে হাসল, যেন এটাই সে চাইছিল। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাদাফের সামনে। কাঁধে হাত রেখে ওষ্ঠে হাসি বজায় রেখেই বলে। দারুণ, আমার অর্ধেক কাজ হয়ে গেল। ঘুমিয়ে পড়েছে যখন সুবিধাই হলো। জেগে থাকলে কি আমার সাথে যেতে চাইতো নাকি? সাদাফও হাসলো সাগরের কথায়। মাথা চুলকে লাজুক হয়ে বলল। তা তুমি ঠিক বললে। দুজনেই এগিয়ে যায় সামনের দিকে। সাগর গাড়ির দরজা খুলে আবছা আলোয় একবার পরখ করে নেয় প্রেয়সীর সুশ্রী মুখশ্রীখানা। ঘুমন্ত মুখটা দেখতে একটু বেশি মায়াবী লাগছে। সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকে উষার দিকে, যেন আশেপাশে সব কিছু ভুলে গেছে। আরিশা ভাইয়ের এমন অবস্থা দেখে গলা খাকারি দেয়। মুরব্বি মুরব্বি, ছোট ভাই বোন আছে, একটু তো। বাকিটা আর শেষ করতে পারল না। সাগরের দৃষ্টি মিইয়ে গেল এক প্রকার। সাগর দৃষ্টি স্থির করে নিজের ভাইয়ের দিকে, গম্ভীর স্বরে বলে। আরিশাকে আর সাদাবকে রিসর্টে রেখে তুই গাড়ি নিয়ে আমাদের পিছনেই আয়। আমরা নদীর পাড়ে থাকবো, তুই সাইডে ফাইডেই থাকিস। একে তো গ্রাম, তার উপরে রাতের বেলা বলা তো যায় না কখন কি হয়। রাফিদ মাথা নাড়িয়ে সায় জানায়, কিন্তু বাদ সাধে সাদাফ। রাগত স্বরে বলে। না না, এ ভারী অন্যায়। আমি এই মোটুর সাথে থাকবো না। আর রাদীপ ভাইকে একা ছাড়ছি না, আমি ওর সঙ্গে যাবই। সাগর রাগী দৃষ্টি নিক্ষেপ করে সাদাফের দিকে, রাগী স্বরেই বলে। মনে মনে ঠিকই থাকতে চাস, মুখে ভাব দেখাস আর কি। আর আরিশা মেয়ে মানুষ, ওকে এখানে রিসর্টে একা রেখে যাবি? তা সে যতই আমার পরিচিত হোক বা বন্ধু রিসর্ট হোক, বিপদ আপদ বলে কয়ে আসে না। রাফিদও ভাইয়ের মতো গম্ভীর স্বরেই বলল। তুমি একটু বেশি ভয় পাও ভাইয়া, খালি সবসময় বিপদ আপদ করো। কিসের বিপদের কথা বলো সবসময়? সাগর শীতল দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে। চাপা দীর্ঘ নিঃশ্বাসটা গোপন রেখেই বিড়বিড় করে। আমি যতদিন আছি ততদিন আমার পরিবারের কেউ অনিরাপদ থাকবে না। পরিবারের সকলের নিরাপত্তা রক্ষায় আমি আমার জীবন দিতেও রাজি। ভালোবাসার দায়িত্ব যেটাই হোক, যাদের নিয়ে বাঁচি তাদের বাঁচিয়ে রাখার দায়টুকু আমি কোনোদিন ফেলে রাখতে পারবো না। পরিবার আর যাকে আমার বলেছি তাদের নিরাপত্তা আমার কাছে কোনো চুক্তি না, এটা এখন রক্তের মতো বইছে আমার ভেতর। যতদিন আমি আছি ততদিন তারা অন্ধকারে থাকবে না। তাদেরকে সর্বদা আলোর সংস্পর্শে রাখাই আমার মূল কাজ। রাফিদ অবশ্য শুনল না সেসব। সে, সাদাফ, আরিশা তিনজনেই সাগরের আতঙ্কিত মুখখানা দেখল। সাথে কি বিড়বিড় করছে বুঝল না। রাফিদ আবারও বলল। এই ভাইয়া, কি হলো, কি ভাবছো? হুম হুম কিছু না। আমতা আমতা করে কথাটি বলেই থামল সাগর। পরপর রাগী স্বরে বলল। যা বলেছি তাই করো, কথার যেন নড়চড় না হয়। বলেই আর দেরি করল না। উষাকে খুব শর্তপর্ণে কোলে তুলে নিল। মেয়েটির ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও লক্ষ্য রাখছে সে। উষাকে কোলে নিয়েই ভাইদের থেকে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে ছুটে আসে। গাড়ির থেকে নামার আগেই সামনের সিটটা কিছুটা পেছনে হেলিয়ে দিয়েছিল, যেন উষা ঘুমাতে পারে নিশ্চিন্তে। গেটটাও খোলা রেখেছিল সে। উষাকে সিটে বসিয়ে নিজেও গিয়ে বসেছিল ড্রাইভিং সিটে। মন্ত্রমুগ্ধের ন্যায় কিছুক্ষণ তাকিয়ে রইল উষার শুভ্ররাঙা মুখের দিকে। মুখ বাড়িয়ে কপালে উষ্ণ স্পর্শ দিতেও ভুলল না সে।
আবার নিজের সিটে ঠিক হয়ে বসে উষার গালে নিজের বাম হাতটা রাখলো। গম্ভীর স্বরে বলল, সুইট বি, আমার নজরের বাইরে তুমি কখনোই ছিলে না। এই যে ভাবছো আমার থেকে পালিয়ে গ্যান্ডারিয়া এসেছো, সেসব আমি জানি না। বোকা মেয়ে, বুদ্ধিশুদ্ধি এখনও কিছু হলো না। সেই প্রথম দিনেই আমি তোমার গণ্ডিতে পৌঁছে গিয়েছিলাম। সেখানেও তুমি এই কয়দিন আমার নজরে ছিলে। এত দ্রুত আমি কখনোই তোমার সামনে আসতাম না। নিজেকে আরও একটু ভঙ্গুর দেখাতাম সকলের সামনে। আমার নাজেহাল অবস্থার কথা শুনে তুমি নিজেই গর্ত থেকে বেরিয়ে আসতে। কিন্তু আফসোস, হসপিটালে ওই বাস্টারের উপস্থিত টের পেয়েই আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারিনি। এই হসপিটালে তোমার এত এত নিরাপত্তায় এমনি এমনি পাওনি তুমি। সেই সুদূর ইউনাইটেড কিংডম টু বাংলাদেশ, কোথাও তুমি আমার নজরের বাইরে ছিলে না সুইট বি, কোথাও না। আমি তোর সবচেয়ে নিরাপদ ঠিকানা। তুই আমার নিঃশ্বাসে মিশে থাকা প্রার্থনার মতো নীরব অথচ অমূল্য। আমার সবচেয়ে পবিত্র প্রার্থনা। থমথমে পূর্ণিমাবিহীন রাত, চারদিকে অন্ধকার স্পষ্ট, মাঝে মাঝে কিছু জ্বলজ্বল করা তারা দেখা যাচ্ছে। চারদিকে নীরব, আকাশটা গভীর কালি দিয়ে আঁকা, এক ফোঁটা চাঁদের আলোও নেই। বাতাস থেমে গেছে, গাছের পাতাও নিস্তব্ধ, এমনকি ঝিরঝিরে কোনো শব্দও নেই। গ্রামের সাইডে হওয়ায় সব কিছু কেমন আরও গা ছমছম ভাব। এই নীরবতা, অন্ধকার, নিস্তব্ধতা উপেক্ষা করেই সামনে এগিয়ে যাচ্ছে সাগরের গাড়িটি। উষা নীরব, এখনও গভীর ঘুমে তলিয়ে। যেহেতু ওদের গন্তব্য গ্রামের দিকে, তাই আরও ঘণ্টাখানেক লাগবে নির্ধারিত জায়গায় পৌঁছাতে। অন্যদিকে রাফিদ আরিশাকে রিসোর্টে না রেখে সাদাফের নানুবাড়িতে নিয়ে এসেছে। এমনিতেই সাগরকে একা ছাড়তে চাচ্ছে না, আবার সাদাফ ও রাফিদকে একা যেতে দিবে না। আরিশাও একা একটা মেয়ে, ওকে কার ভরসায় রিসোর্টে একা ছেড়ে যাবে? তাই সিদ্ধান্ত নেওয়া হলো আরিশাকে সাদাফের নানুবাড়িতেই রেখে যাবে। একমাত্র নানুবাড়িতেই আরিশা সেফ থাকবে। আবার সেখান থেকে সাগর উষার গন্তব্যও মিনিট 30-এর পথ। সাগর ড্রাইভ করছে আর মাঝে মাঝে পাশ ফিরে ঘুমন্ত উষাকে দেখছে। তার ড্রাইভিংয়ে মনোযোগ করতে অসুবিধা হচ্ছে। ঘুমানোর ফলে উষার শারীর ভাঁজটা নষ্ট হয়ে যাচ্ছে, কুঁচকে গেছে অনেকটাই। সাগর অনিমেষ তাকিয়ে থেকে দেখে উষাকে, আর কিছু সময় গড়াতেই উষা নড়ে চড়ে ওঠে। ঘুমটা হালকা হয়ে আসছে তার। মিনিট 10 পেরোতেই উষা চোখ মেলে তাকায়। প্রথমে যেন আলোটা সহ্য হয় না, চেহারায় ফুটে উঠেছে ঝাপসা ক্লান্তি, চোখে ঘুম আর অবচেতনের ধোঁয়াশা। দৃষ্টি কিছুটা স্পষ্ট হতেই চারপাশটা একবার চঞ্চলভাবে পরখ করে নেয় উষা। না, এ তো সামনের সিট। উষার মনে পড়ে সে তো পিছনের সিটে বসেছিল, তাহলে এখন সামনের সিটে এলো কখন, কিভাবে? ভ্রুজোড়া কুঁচকে আসে অবচেতন মনের সন্দেহে, কপালের ভাঁজ গাঢ় হয়। এক অস্বস্তিকর চিন্তা গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় মনের ভেতরে। একবার ভাবে তার ঘুম কি কেউ ভেঙেছিল, নাকি সে নিজেই কি এখানে চলে এসেছে? কার সাহায্যে সামনে এলো? আর ভাবতে পারল না উষা। মাথা ঝিমঝিম করছে। একসময় এই তীব্র কৌতূহলে নিজেকে আর ধরে রাখতে না পেরে পাশ ফিরে তাকায় উষা। আর ঠিক তখনই যেন তার শিরা উপশিরায় এক পশলা বরফ ঢেলে দেয় কেউ। ড্রাইভিং সিটে বসে থাকা সাগর ভাইকে দেখে মুহূর্তেই নিঃশ্বাসটা আটকে আসে। চোখ দুটো একটানা স্থির হয়ে পড়ে। ধীরে ধীরে মুখের আদলের পরিবর্তন ঘটে। চোয়াল শক্ত হয়ে যায় আপনা আপনি। ঠোঁটের কোণা দুটো চাপার আগে তিরতির করে কেঁপে ওঠে। তার ভেতরে কয়েকশো প্রশ্ন দাউ দাউ করে জ্বলে ওঠে। সাগর ভাই এখানে কেন? বিস্ময় আর ঘৃণা একসঙ্গে পাক খাচ্ছে উষার পুরো মুখমণ্ডল জুড়ে। রাগান্বিত দৃষ্টি নিয়েই তাকিয়ে থাকে সাগরের দিকে। মনে হচ্ছে চোখ দিয়েই সাগরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে উষা। সেকেন্ডখানেক সময় স্থির হয়ে থাকে, তারপর ধীরে ধীরে গলার স্বর কঠিন করে চাপার রাগ আর থমথমে স্বরে জানতে চায়, আমরা এখানে কিভাবে এলাম? আমি তো রাফি ভাইয়ার গাড়িতে ছিলাম, তাহলে আপনার গাড়িতে কিভাবে এলাম? উষার কাটকাট গলার স্বর, চাপার রাগ, জেদ, অভিমান স্পষ্ট। বোঝাই যাচ্ছে রাফিদের প্রতি তার চরম রাগ উঠছে এখন। সাগর চুপ, তার হাত এখনও স্টিয়ারিংয়ে। একটিবারের জন্য চোখ তুলে তাকায় না সে। এতক্ষণ আর চোখে দেখে গেলেও এখন আর তাকাচ্ছে না। সাগর তাকাবেই বা কী করে?
তার চোখে তো শুধু একরাশ অপরাধবোধ, আর অপরাধ না করেও কিছু হারিয়ে ফেলার ভয়। উষা অধৈর্য হয়ে যায়, আর 1 মিনিটও সে এই গাড়িতে থাকবে না। তার প্রিয় ভাইয়েরা, সবচেয়ে প্রিয় বোন হয়ে এমন একটা কাজ কিভাবে করতে পারলো? না, উষা আর ভাবতে পারবে না। নিজের বাপ চাচা ভাই বোনদের প্রতি যেটুকু ভালোবাসা ছিল, আজকের এই ইনসিডেন্টের পরে সেটুকু ফিকে হয়ে গেল। কান্না পাচ্ছে উষার, ভয়ঙ্কর রকমের কান্না। তার সাথেই কেন এমন হয়? কি করে পারলো ভাইজান তার সাথে এমনটা করতে? সাগর ভাই তো 7 দিনও আমার জন্য ছটফট করেনি, অপেক্ষা করেনি। এতেই পরিবারের মানুষদের এই অবস্থা। আর সে যে 5টা বছর অপেক্ষা করেছে তার বেলায়, শত অপমান সহ্য করেছে। এসব কি কিছুই না? হ্যাঁ, এটা ঠিক। সবাই তখন বলতো সব পরিস্থিতিতে তার পাশে আছে, কিন্তু এই হচ্ছে পাশে থাকার নমুনা। উষা রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। রাগে শরীর কাঁপছে তার, রাগে চিৎকার করে উঠছে সে। কথা বলছেন না কেন? এখানে কেন আমি আপনার সাথে কোথাও যাব না। গাড়ি থামান, আমি নামবো। সাগর স্পিড কমিয়ে দেয়। গাড়ির ভেতর থেকে লক করে দিয়েছিল আগেই। খুব শান্ত আর কোমল স্বরে বলে, সুইট বি, আর কিছুক্ষণ একটু ধৈর্য ধরো, আমি সব ঠিক করে দিব। প্রমিস, যা হবে ভালো হবে। প্লিজ একটু। একটুও না। আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। আমি আপনার মুখ দেখতে চাচ্ছি না। গাড়ি থামান। বলেই উষা নিজেই স্টিয়ারিংয়ে হাত রেখে উল্টাপাল্টা ঘোরানো শুরু করে। সাগর আতঙ্কিত হয়ে যায়। রাস্তাটা অনেকটাই চাপা, গাড়ি নেই বললেই চলে, তবুও ভয়। 2 পাশেই নদী। জেদি উষা নিজের কাজে অটল। গাড়ি চালানো যে একেবারেই পারত না তা না, পারে সে একটু হলেও। আরে আরে কি করছিস? অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছাড়, জেদ করবি না। জেদ জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়, দিন শেষে একা করে দেয়। আমার তোর সাথে জরুরি কথা বলার আছে, একটু স্পেস দরকার আমাদের। তার আগে তুই নিজের হাতটা সরা। না, আমি নামবো। আমি যাব না আপনার সাথে। শুনতেও চাই না কিছু। গাড়ি না থামালে হাতও সরাবো না। দেখ, জেদ করবি না, এর পরিণাম ভালো হবে না। আমি এখনো কুত্তার মতো তোর পিছে পড়ে আছি, মানাতে চাচ্ছি তোকে। থাকতে থাকতে স্বামীর কদর কর। কে জানে একসময় ঝগড়া করার জন্যেও খুঁজে পাবি না। কার মৃত্যু কখন কিভাবে হয় বলা যায় না। মরার আগে অন্তত ক্ষমা চাইতে দে। অনেক অন্যায় করেছি তোর সাথে। উষার জ্বলন্ত মস্তিষ্ক শেষ কথাটায় কিছুটা দমে আসে। কি বলল সাগর ভাই? মানুষের মৃত্যু? সাগর ভাইয়ের মুখে মৃত্যুর কথাটা শুনেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। ছটফট করতে থাকা উষার হাতটাও খসে পড়ে, গুটিয়ে যায় সে। পরক্ষণেই মনে পড়ে এরা সবাই ড্রামাবাজ, এদেরকে বিশ্বাস করা যায় না। দেখা যাবে এমন একটা কথা বলে উষাকে কাবু করতে চাইছে। উষা এত বোকা নয়, সে এবার মেনে নিবে না। আমাকে এসব আলতু ফালতু কথা বলে কাবু করতে চাইবেন না। এইসবে আমার কিছুই যায় আসে না। আপনি মরে গেলেই বা কি, আমি মুক্তি পাবো? মরার আগে মনে করে ডিভোর্সটা দিয়ে যাবেন। স্টারিংয়ে চলতে থাকা হাতটা থেমে যায় সাগরের। বুকটা স্বচ্ছ কাচের ন্যায় টুকরো টুকরো হয়ে যায় তার। এমন কথা উষা বলতে পারল? তার এই ভালোবাসা? ব্যথাতুর দৃষ্টিতে তাকায় উষার পানে। চোখের কোণে চিকচিক করছে নোনা জল। কিন্তু পুরুষদের তো কাঁদতে নেই, পুরুষরা কাঁদে না। কিন্তু ভালোবাসার মানুষের মুখে যদি নিজেকে নিয়ে এমন কথা শোনা যায়, তাহলে কিভাবে কোনো পুরুষ ঠিক থাকবে? আকস্মিক ব্রেক কষায় উষাও চমকে ওঠে। যদিও গাড়ির গতি বেশি ছিল না, অবাক দৃষ্টি নিয়ে সাগরের পানে তাকাতেই আঁতকে ওঠে উষা। এমন দৃষ্টি তার জন্য একদমই নতুন। সাগর ভাইকে এমন করুণ দৃষ্টিতে তাকাতে দেখেনি সে কখনো। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? আমার মৃত্যু চাস তুই? এমন অদ্ভুত প্রশ্নে ভেতরটা নড়ে ওঠে উষার। সে কিভাবে তার ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করতে পারে? যত রাগ জেদ অভিমান থাকুক না কেন, তাই বলে মৃত্যু? এমনটা চাওয়ার আগে উষার মৃত্যু হোক। উষা নিশ্চুপ, তার দৃষ্টিও নত। চোখ মেলাতে পারছে না সাগরের সাথে। কি হলো, কথা বলছিস না কেন? আমার মৃত্যু চাস? বেশ, তাই হোক। আল্লাহ তোর চাওয়া কবুল করুক। এমনিতেই জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। তবে তার আগে শেষ একটা অনুরোধ করব। দয়া করে 1 ঘন্টা সময় আজকে আমাকে দে। আমি কিছু বলতে চাই তোকে। চুপচাপ বসে থাক পাশে। কে জানে, হয়তো এটাই আমাদের একসাথে কাটানো শেষ মুহূর্ত। আঁতকে ওঠে উষা। মনে হচ্ছে কেউ বুকের উপরে
ভারী কিছু রেখে দিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এসব কী ধরনের কথা? না না, এসব উষাকে দুর্বল করার জন্য বলছে। ওরা সবাই জানে উষা দুর্বল, তাই এমন নাটক করছে। ভিতরটা অচেনা আতঙ্ক আর ভয়ে ফেটে গেলেও নিজেকে সামলে কাটকাট গলায় বলল, আমাকে দুর্বল বানানোর জন্য এসব বলছেন, তাই না? বিনিময়ে সাগর মুচকি হাসল, উষার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। এই চোখে একসময় অনিমেষ ভালোবাসা দেখত সে, আর আজ একরাশ ঘৃণা আর অভিমান। চোখ সরিয়ে নেয় সাগর, খুব ধীর স্বরে আর গলায় কোমলতা নিয়ে বলে, সে তুমি যা ইচ্ছে ভেবে নাও সুইট পি, তবে প্রমিস করছি আজকে যদি তোমার মন গলাতে না পারি আর কখনো তোমার কাছে আসবো না, চাইবো না তোমাকে। আজকেই শেষ, এখন একটু চুপ করে বসো, আমরা চলে এসেছি। উষার মনের মেঘগুলো যেন সরাতে অক্ষম সাগর। একটু বেশি আঘাত করেছে কিনা সে? এই আঘাত এত সহজে মিটবে? কিন্তু উষার আঘাতের চেয়ে সাগরের আঘাত তো বেশি। ঠিক যেমন মনের আঘাত, তার সাথে শরীরের আঘাতও। এসব কি কখনো উষা জানতে পারবে? সাগরকে অবাক করে দিয়ে আসলেই উষা চুপ ছিল সারাটা সময়। গালিব ভাইয়া, তুমি বলেছিলে ভাইয়া উষাকে ইগনোর করায় আর দূরে রাখার জন্য। আমাদেরকে যে কথাগুলো বলেছে সেসব কিছুই না, আরও বড় সত্যি আছে। সেটা আসলে কি? নেহাল এসব কথা এড়িয়ে যায়। সে সাগরের অনুপস্থিতিতে এসব বলতে চায় না। সাগরের নিষেধ আছে, কিন্তু এই হাতাটা সেসব মানে না। গালিবের কথা ধরিস না তো আরাফ। গালিব রাগ নিয়ে বলে, শালা, এর জন্যেই মারা খাবি তোরা দুই ভাই, একটু বেশিই বুঝিস তোরা। আর আরাফ শোন, তোর ভাই যদি ফার্স্ট রিজনের সাথে সাথে বাকিগুলো স্পষ্ট উষাকে বলে দেয়, তাহলে আমিও তোকে বাকিটা বলে দেব। কিন্তু এখন বলতে পারছি না, তবে এতটুকু জেনে রাখ, ইচ্ছাকৃতভাবে উষাকে সাগরের চিন্তায় মুজিয়ে রাখার জন্য ও সব বিহেভের পাশাপাশি অন্য আরও রিজন ছিল। আরাব ভাবুক হয়। এমন কেন ওরা? বলে দিলে কি হয়? নদীর কিনারা ঘেঁষে সাগরের গাড়িটি থামে। উষার উৎসুক নয়ন চারপাশটা দেখতে ব্যস্ত। অন্ধকারে যদিও তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে গাড়ির হেডলাইটে অনেক কিছুই স্পষ্ট। উষার ভ্রুজোড়া কুঁচকে আসে। জায়গাটা তার চেনা। ছোটন মামাদের বাড়ি থেকে মিনিট 30 পথ। তার মনে আছে শেষবার সে এখানে এসেছিল। কিছু মনে পড়ে যেতেই সাথে সাথে উষা নিজের দিকে তাকায়। ঠিক এভাবেই তো এসেছিল সে, নীল শাড়ি আর 2 হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, খোলা চুল। আশ্চর্য, আজকেও তো সে একই সাজই নিয়েছে। তখন সে কিসে পড়তো? ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা দিয়েই তো এসেছিল, ডিসেম্বরের শীত উপভোগ করতে। অবাক হয় সে, চরম অবাক। এর মধ্যেই সাগর এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। উষা চোখ তুলে চাইতেই চোখের ইশারা করে বুঝায় হাতটা ধরতে, কিন্তু উষা হাতটা না ধরে পাশ কাটিয়ে নেমে পড়ে। সাগর একপাশে মাথা নিচু করে দাঁড়ায়। যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সে এখানে এসেছিল, এত আয়োজন করেছিল, এ সব কিছুতেই এখন আর সাগরের মন টিকছে না। যতটা আবেগ নিয়ে আজকে উষার সামনে নিজেকে তুলে ধরতে চেয়েছিল, এখন মনে হচ্ছে সেটাও সে পারবে না। ভিতরটা তার একদম ফাঁকা, মাথাটা ভনভন করছে। মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়ে যাবে মাটিতে। উষা এত কথা বলছে, সাগরের হৃদয়খানা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। তবুও সে স্বাভাবিক থেকেই এগোতে চেয়েছে, কিন্তু সেই সময় গাড়িতে বসে উষার বলা এক একটা কথা ওকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। ঠিকই তো, সে তো এই ঘৃণারই যোগ্য। এখানে কেন এসেছি আমরা, তাও এত রাতে? সাগর প্রত্যুত্তর করল না। উষার ডান হাতটা নিজের হাতে পুরে নিয়ে সামনে হাঁটা ধরল। উষা ছটফট করছে, হাত ছাড়াতে চাইছে, কিন্তু পুরুষালী শক্তির কাছে পেরে উঠছে না। সাগরের রাগের মাত্রা ছাড়ালো, গমগমে স্বরে বলল, আল্লাহর ওয়াস্তে আর একটা মিনিট ধৈর্য রাখো সুইট বি। উষা চুপ হয়ে যায়। পায়ে হেঁটে তারা কিছু দূর যেতেই সাগর উষার হাতটা ছেড়ে দেয়। নিজেই সামনে গিয়ে কি যেন করে। মুহূর্তেই আশেপাশের কতটুকু জায়গা আলোতে জ্বলজ্বল করে উঠল। উষা আশ্চর্যিত দৃষ্টিতে দেখল সেসব। সবুজ কাঁচা কাঁচা বাঁশঝাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উষার মুগ্ধ দৃষ্টি, এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, অসাধারণ। নদীর ধারের অন্ধকারে ঢাকা এই নির্জন পাড়াটা উষার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো। নির্ধারিত এক স্থানের সবুজ কাঁচা বাঁশ দিয়ে একটি ঘরের আকৃতিতে গোজা হয়েছে।
বাঁশের উপর দিয়ে টেনে দেওয়া হয়েছে সাদা শিফনের ন্যায় নরম কাপড়, বাতাসে উঠছে হালকাভাবে। কাপড়গুলোর কোনায় ঝুলছে ছোট ছোট সাদা রোজ ফুলের মালা, আর গোটা কাঠামোটা ঘিরে জ্বলছে ফেরি লাইটের অসংখ্য উষ্ণবিন্দু। দেখে মনে হচ্ছে জোনাকিরা দল বেঁধে ভালোবাসার গল্পে মেতে উঠেছে।